উগান্ডা বাংলাদেশের জায়গায় আছে। প্রতি 100-150 কিলোমিটার পর পর ওদের প্রত্যেকের মানুষের খাবার, ভাষা, কাপড় চোপড় সবকিছুই আলাদা। সারা দুনিয়ার মধ্যে ওরা জনসংখ্যা বৃদ্ধিতে সবচেয়ে আগে আছে। আমরা 150 করে সূর্যমুখী চাষ করলাম, এক ফোঁটা সার দিইনি। ওখানকার মানুষরা এখানকার মানুষের চেয়ে অনেক বেশি সুখী। আফ্রিকায় এই বিজনেসের এই স্কোপটা আছে এবং সেখানে কি মানে যেহেতু আমি জানি না আসলে বিষয়টা, যে ধরুন আপনি উগান্ডায় আছেন, আপনি উগান্ডা থেকে আপনার তানজানিয়া কিংবা নাইজেরিয়া কিংবা এই জায়গা মানে প্রত্যেকটা দেশে কি একই ইয়াতে ভিসায় যাওয়া যায় নাকি আলাদা আলাদা ভিসা নিতে হয়? আচ্ছা, যেহেতু আপনি ওখানে আছেন। ইস্ট আফ্রিকান ভিসা নামে একটা ভিসা আছে। ওকে এই ভিসাটা একটা বোকা বোকা ভিসা। ওকে বোকা কেন? 3টা দেশে যাওয়া যায়, রুয়ান্ডা, তারপরে উগান্ডা, মানে পজিশনটা পাশে রুয়ান্ডা, তারপরে উগান্ডা, নিচে হচ্ছে কেনিয়া। একটা ভিসাতেই যাওয়া যায়। কিন্তু আপনি যখন এই ভিসাটা নেবেন, আপনি গিয়ে যদি কেনিয়াতে নামেন তাহলে হবে না। আপনি যদি রুয়ান্ডাতে গিয়ে নামেন তাহলে হবে না, নামতে হবে মাঝখানের দেশে। এখন আপনি যদি 3টা দেশে ঘুরতে চান তাহলে আপনি উগান্ডাতে নামলেন, নেমে আপনি কেনিয়াতে ঘুরলেন, কেনিয়া থেকে আবার আপনাকে উগান্ডা পার হয়ে রুয়ান্ডাতে আসতে হবে। ওকে কিন্তু যদি ওপেন করে দিত যে ঠিক আছে আমি গিয়ে ল্যান্ড করব হচ্ছে নাইরোবিতে, নাইরোবি আমি কেনিয়া ভালোভাবে ঘুরবো, তারপর উগান্ডা ভালোভাবে ঘুরবো, আমি রুয়ান্ডা ঘুরে রুয়ান্ডা থেকে আমি ব্যাক করব, তাহলে এক চেইনে হয়। এইটা হচ্ছে বোকা বোকা একটা মানে সিস্টেম করে রাখছে। আর যদিও ইস্ট আফ্রিকান কান্ট্রি, কিন্তু আপনার তানজানিয়াতে আলাদা ভিসা লাগে। তানজানিয়া আমাদের বাংলাদেশিদের ভিসা ওভাবে দিতে চায় না। এটার কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশিরা তো আমরা একটু সবসময় নিজেকে অনেক বেশি চালাক বুঝি, বুঝি, একদম, আমরা চমৎকার, আমরা অনেক স্মার্ট। একদম। আমরা গিয়ে নামি আসলে তানজানিয়াতে, তারপরে ওখান থেকে মোজাম্বিকে পায়ে হেঁটে ঢুকে যাই, হ্যাঁ, তারপরে দালালের মায়ের মুড় খাই, মারা যাই, ব্ল্যাকমেলের শিকার হই, অথবা ভাগ্য ভালো হলে ওইখান থেকে তানজানিয়া থেকে হেঁটে মোজাম্বিকে যাই, মোজাম্বিক থেকে আরেকটু হেঁটে সাউথ আফ্রিকাতে যাই। তারপর পুলিশের হাতে যখন ধরা খায়, পাসপোর্ট চেক করে দেখা যায় এন্ট্রি কোথায় হয়েছে, তানজানিয়াতে হয়েছে। ওরা এটাতে তানজানিয়াকে পুশ ব্যাক করে। তখন তানজানিয়া বিরক্ত হয়ে যায় যে বাঙালি আর ইন্ডিয়ান আর পাকিস্তানিগুলো এই বদমাইশিটা করে, তাহলে এদেরকে ভিসা না দেওয়াই ভালো। সেটাই না, মাঝখানে দেখলাম যে বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে লোকজন তানজানিয়ায় যাচ্ছে, বিশেষ করে যারা বিভিন্ন ধরনের আইএনজিওতে কাজ করে। এনজিওতে, হ্যাঁ, এনজিওতে কাজ করে, তারা তানজানিয়া কাজের উদ্দেশ্যেই যাচ্ছে, কিন্তু যাচ্ছে প্রচুর মানুষ যাচ্ছে। আপনার চোখে থেকে পড়ছে কোন জায়গাটায়? আসলে এনজিও সবচেয়ে বেশি ইফেক্টিভ ছিল উগান্ডাতে, কারণ 15 লাখ রিফিউজি, সাউথ সুদানিস প্লাস কঙ্গো, ওইখানে ব্রাক কাজ করতেছে 2006 সাল থেকে, আশা কাজ করতেছে, এরকম আরও কয়েকটা এনজিও কাজ করতেছে। সো এখন তানজানিয়া তো বেশ কিছু এনজিও আছে আর কি। তানজানিয়া পিসফুল কান্ট্রি, মানে ওই কারণেই আমরা দেখছি যে না, তানজানিয়া একটু অন্যরকম। বা আমাদের যে ট্রাভেলার বন্ধুরা আছে তারা তানজানিয়া বা অন্য তাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বলেছে মানে একটা বিষয় ভাই, ওয়েলকামিং, মানে টুরিস্ট ফ্রেন্ডলি কান্ট্রি। যে বিষয়টা আমি আসলে একটু আপনার কাছ থেকে, আপনি খুবই এক্সপেরিয়েন্সড মানুষ, যেহেতু ওখানে কাজ করছেন, ফিজিক্যালি কাজ করছেন এবং আপনার নিজের ব্যবসা বড় করছেন, শুধু একটা দেশে না, আরও অনেকগুলো দেশে, মানে শুধু পরিকল্পনার জায়গায় নাই, সেটা আবার ইমপ্লিমেন্টেশনের দিকেও চলে গেছেন আপনি। তো সব কিছু মিলিয়ে আমি যদি মানে জানতে চাই আসলে, যে বাংলাদেশে প্রচুর মানুষ আছে যারা স্বপ্নবাজ, যারা সত্যিই চায় যে আসলে আমি কাজটা করব বা কাজটা আমি এইভাবে করব, কিন্তু সবাই আসলে এক জায়গায় ঠেকে যায়, সেটা আসলে পুঁজি, কিংবা আমাদের যে এনভায়রনমেন্ট, আমাদের যে পলিটিক্যাল এনভায়রনমেন্ট, আমাদের যে মানে এটা শুনতে খুবই খারাপ লাগে, তারপরেও কিন্তু এটা তো বাস্তবতা যে আমরা পারছি না। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা নিজের মানে স্টার্ট করতেই পারলো না, কিংবা যারা স্টার্ট করলো তারা বিভিন্ন কারণে বন্ধ করে দিতে বাধ্য হলো। তো সেগুলো আছে, সেগুলো বিস্তারিত না যাই, আমি জানতে চাচ্ছি যে এই যে তরুণ যুবকেরা কাজ করতে চাচ্ছেন, তাদের হয়তো অর্থনৈতিক সীমাবদ্ধতা আছে, হয়তো পলিটিক্যাল ব্যারিয়ার আছে, হয়তো অন্য কোনো ব্যারিয়ার আছে, পারিবারিক পিছুটান আছে, হয়তো আছে, কিন্তু তারা তো কাজটা করতে চায়। একজন অভিজ্ঞ মানুষ হিসেবে আসলে আপনি তাদের জন্য কি বলবেন? পড়তে হবে। আমার এই কোশ্চেনটা, যেমন একটু আগে আমি বলছেন তানজানিয়ার পিসফুল কান্ট্রি, সব ঠিক আছে, তাহলে তানজানিয়া বাদ দিয়ে আমি উগান্ডাতে কেন? কারণ তানজানিয়া এবং কেনিয়াতে আপনার সমুদ্র বন্দর আছে, আমি একটা ল্যান্ডলক কান্ট্রিতে ঢুকে পড়লাম কেন? বেটার তো ছিল তানজানিয়ার দারুসালামের আশেপাশে প্রজেক্ট করা। ভ্যাট ট্যাক্স,
সো আচ্ছা। শুধু ভাবতে হবে না যে আমি এক জায়গায় কি বিজনেস করব, তাহলে আমাকে ওখানকার কোম্পানি উকিলের সাথে কথা বলতে হবে এবং ভ্যাট ট্যাক্স লয়ারের সাথে কথা বলতে হবে, আমি যেখানেই কাজ করি না, যেখানে কাজ করি না আমাকে ইভেন সেটা যদি বাংলাদেশে আমি শুরু করি শুরু সেটাও করি। হ্যাঁ, এটা খুব ইম্পর্টেন্ট, অ্যাকাউন্টিং পার্টটা খুব ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট। সো ভ্যাট ট্যাক্স কোন জায়গাটায় আছে, যেমন ধরেন তাইওয়ান ভিয়েতনাম কেন উঠলো, ভিয়েতনাম কেন উঠতেছে, চায়নার উপরে ইম্পোজ দিতেছে, সাথে সাথে চাইনিজ ইনভেস্টররা ভিয়েতনামে 1 মাসের মধ্যে ফ্যাক্টরি সেট আপ করে ভিয়েতনামে নিয়ে আসে, ভিয়েতনাম থেকে মাল এক্সপোর্ট করতেছে। ভ্যাট ট্যাক্স যারা শুরু করতে চায়, বাংলাদেশে যারা শুরু করতে চায়, আসলে হাফ ডান কিছু হয় না। আমি চাকরি করতেছি সাথে এগ্রিকালচার করবো, অথবা আমি চাকরি করতেছি সাথে সাথে আমি কি করতেছি, একটা খাবারের রেস্টুরেন্টে দিয়ে বসছি। সো যেটা আমি করবো সেটা 100% করতে হবে। হাফ ডান মানে হচ্ছে আমি নিজেই নিজের প্ল্যানে আত্মবিশ্বাসী না, স্যাটিসফাইড না এবং আত্মবিশ্বাসী না, আমি মনে হয় পারবো না, এই জন্য আরেকটা ব্যাকআপ রাখছি আর কি। আবার যদি চাকরিটা জায়গা কি করবো, হ্যাঁ, ওইটা ব্যাকআপ হ্যাঁ, করবো। বেটার হচ্ছে যে আসলে আমি 27-28 বছর বয়স পর্যন্ত আমার নষ্ট করার মতো টাইম আছে। এখন স্টুডেন্ট লাইফে আমি কি শুধু একাডেমিশিয়ান হব, তাহলে আমাকে তুখোর স্টুডেন্ট আমার হইতে হবে। একদম। আমি যদি তুখোর যদি না হয়, তাহলে আমার একাডেমিশিয়ান হওয়ার দরকার নাই। রিসেন্টলি দেখলাম যে জাকাত নিয়ে একটা চমৎকার কাজ হওয়া শুরু করছে, সরকার শুরু করতে চাচ্ছে আর কি, যদি এটা করতে পারে আর কি, আসোনা ফাউন্ডেশন সহ, যে বাংলাদেশের আরও 1 কোটি লোকরে, যুবকরে, যে হচ্ছে আমি মাস্টার্স পাস করছি, আমি সৌদি আরবে গিয়ে কি কুলিগিরি করবো নাকি? কুলিগিরি না করি, আমি অ্যারাবিকটা শিখি, অথবা কওমি মাদ্রাসা যে ছেলেগুলো মানে অনেকটা একটু আমাদের মনে হয় যে একটু আলাদা থাকে, ওনাদেরকে যদি এরা তো অ্যারাবিক জানে, পাওয়ারের জায়গা, অ্যারাবিক জানে, সো আমরা ওদেরকে টেকনিক্যাল ট্রেনিং দিয়ে সৌদিতে পাঠাই। আরও 1 কোটি লোকটা যদি আমরা বিদেশে পাঠাইতে পারি, তাহলে আমাদের ইকোনমিক চেঞ্জ হয়ে যাবে, এটা সুযোগ আছে। সো যারা বিদেশে যেতে চাচ্ছে, অবশ্যই প্রফেশনালি এইখানে এক্সপিরিয়েন্স নিতে হবে। আমরা যখন আমি শুরু করছি আমার সফটওয়্যার ফার্ম ছিল ঢাকাতে, শ্যামলীতে, ওয়েব ডেভেলপমেন্ট ফার্ম, আমরা অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট এগুলো নিয়ে কাজ করতাম। আমি যখন প্ল্যান করলাম, আমি অফিস শাটডাউন করে গ্রামে চলে গেছি। গ্রামে গেছি, আমি ছাগল কিনছি, আমি ধান চাষ করছি, আমি সবজি চাষ করছি, সবজি বাজারে নিয়ে গিয়ে বিক্রি করছি, এবং আমাদের আত্মীয়স্বজনের বাণিজ্য শেষ। এটা কোথায়? বগুড়া? এটা বগুড়াতে। বগুড়া। হ্যাঁ, যে অমুকের নাতি ছাগল চড়ায়, এটা কেমন হইলো? আচ্ছা, আমি তো ল্যাপটপ কাঁধে নিয়ে গিয়ে ছাগল ছেড়ে দিয়ে আমি তো ওয়ার্ডপ্রেস কাস্টমাইজেশন করতেছি, আমার $800 একটা জব আছে ওই সময়টা, কিন্তু আমি মাঠে কাজ করতেছি। এগুলো শুনতে হয়েছে, এবং পাশে লোকে, আমাদের কবিতাই আছে পাশে লোকে কি বলে, মানে কতটা সিরিয়াস ব্যাপার, কতটা আমরা, যে একটা কবি এটা নিয়ে কবিতায় লিখে ফেলছে এবং সেটা পৃথিবী বিখ্যাত কবিতা হয়ে গেছে। সো একটু গন্ডারের চামড়া হইতে হবে। আচ্ছা। আমি ঢাকা ইউনিভার্সিটি ছাড়ার পরে আমাকে গন্ডারের চামড়া হইতে হয়েছে। তবে মনে হয় যে এই যে জার্নিটা আমার, ছেড়ে দিছি, গন্ডারের চামড়া হয়েছে, তারপর আরও পড়াশোনা করছি, পুরোটা মিলে আমরা যদি বলে ট্রাভেলার যদি বলেন, তার লাইফও তো একটা ট্রাভেল। ডেফিনেটলি। তো সেখানে লাইফের ট্রাভেলে দেখা যাচ্ছে যে আমি ধাপে 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 আমাকে এমন একটা জায়গায় আসতে হয়েছে, মানে পুরে আসতে হয়েছে। সো নিশ্চয়ই সৃষ্টিকর্তার আমাকে নিয়ে একটা প্ল্যান ছিল, এই জন্য আমি অনেকগুলো চ্যালেঞ্জের মুখে পড়ছি, সেগুলো অ্যাডপ্ট করতে পারছি, নিজেকে গন্ডার হিসেবে দাঁড় করাইতে পারছি। সো যারা এই গন্ডার হইতে হবে, যে সেক্টরে কাজ করতেছে সেখানে আমার বাংলাদেশে এক্সপিরিয়েন্স নিয়ে যেতে হবে। আমি 7 বছর বগুড়াতে কাজ করছি, দেন আমরা 4 বছর ধরে আমাদের নওগাঁতে ফার্ম আছে, আমরা ঢাকাতে এখন কোথায় ফার্মটা? নওগাঁ একটা পোরশাতে, আমাদের ওখানে গরুর ফার্ম আছে, গরু আমরা ঢাকায় নিয়ে আসি। এই মেরাদিয়ার ওই পারে, আমরা তিমনির ওই পাশে আমাদের আরেকটা ছোট্ট ফার্ম আছে, এইখানে আমরা স্লটার হাউস আছে, আমরা এখানে গরু জবাই করি, মাংস কাটাকাটি করি, এসি রুমের মধ্যে হাইজিন মেনটেন করি, ভ্যাকুয়াম প্যাক করি, এবং প্রোডাক্ট ট্রেসেবিলিটি সহ। এটা আমাদের এখানকার শপে পাওয়া যায়, বনশ্রী বি ব্লকে পাওয়া যায়, পল্লবীতে পাওয়া যায়, এবং নূরজাহান রোডের মোহাম্মদপুরে পাওয়া যায়। আমরা হোম ডেলিভারি করি অনলাইনে। কিন্তু আমাদের ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে প্রোডাক্ট ট্রেসেবিলিটি। আমাদের প্রত্যেকটা প্যাকেজের গায়ে আমরা একটা কিউআর কোড দিয়ে দিই। ওই কিউআর কোড স্ক্যান করলে যে কোনো, মানে আপনি যদি ওটা স্ক্যান করেন, আপনি জানতে পারবেন যে এই গরুটা নওগাঁ ফার্মে কবে ঢুকছে, ঢাকায় কবে আসছে, এটাতে কী কী মেডিসিন দেওয়া হয়েছে, গরুর হিস্ট্রিটা পেয়ে যাবে, এটাকে প্রোডাক্ট ট্রেসেবিলিটি বলতেছে। বাংলাদেশের সবচেয়ে সেরা যে ব্র্যান্ড মাংসের, ও বলতে পারবে না যে ওর গরুটা কোত্থেকে আসছে, ও বলতে পারবে না যে 1 সপ্তাহ আগে বা 10 দিন আগে এই গরুটাতে স্টোরেট দেওয়া হয়েছে, অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে, মেয়াদ উত্তীর্ণ হয়ে যায় নাই, কিন্তু আপনার কাছে সে পাতে মাংসটা চলে আসছে, বলতে পারবে না। অনিশ্চিত তারা, আমরা নিশ্চিত। বাংলাদেশের কোনো কষায় কেউ বলতে পারবে না। আমরা এটা করছি কারণ হচ্ছে যে আমাদের আরও 3 বছর আগে আমাদের এটা ডেভেলপ করা,
আমরা এটা করছি কারণ হচ্ছে যে আমরা আফ্রিকাতে এটা ইমপ্লিমেন্ট করব, যাতে প্রোডাক্ট ট্রেসিবিলিটি 1.5 বছরের প্রোডাক্ট ট্রেসিবিলিটি সহ প্রিমিয়াম প্রাইসে মাংসটা আমরা ইউরোপে রপ্তানি করতে পারি। প্রোডাক্ট ট্রেসিবিলিটি থাকলে ওকে, মানে মূল ভীষণ হচ্ছে ইউরোপের মার্কেট, যে কারণে আপনি ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের মধ্যে আসেন বাংলাদেশ এবং আফ্রিকায়। হ্যাঁ, আমরা এখানে প্র্যাকটিস করছি 7 বছর, নিজে শিখছি। আমি গরুর ট্রিটমেন্টগুলো জানি, বেসিক ট্রিটমেন্টগুলো জানি, গরুকে এক হাতে কীভাবে দড়িতে ধরতে হয় এটা জানি। ছাগল যদি একদম পেট ফুলে মারা যেতে নাই, তাহলে ওর পেটের মধ্যে যে সোজা সিরিঞ্জ দিয়ে যে তার গ্যাস বের করে দিতে হয় এটা জানি। অথবা পেট ফুলে গেলে ওকে যে একটা পেপসি খাওয়াই দিলেই সে ভালো হয়ে যায়। সো হ্যাঁ, মানে 300 টাকার চিকিৎসা কীভাবে 2 টাকা দিয়ে সমাধান করা যায় এটা জানি। সো এটা ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স নিতে হবে। আমি যেটা যারাই কাজ করতেছে তাদেরকে নিজে থেকে কাজটা শিখতে হবে। পরবর্তীতে হয়তো আমি নিজে করব না, বাট আমি দূর থেকে দেখবো যে ঠিক মতো করতেছি কিনা। হ্যাঁ, ভেরিফাই মানে ওই জিনিসটা তো জানতে হবে আসলে, হ্যাঁ, কিভাবে জিনিসটা নিজের পায়ে দাঁড়াতে হবে। কিন্তু জানলেই হবে না, এখানে আর এটা ছোট একটা MVP করে নিতে হবে, ছোট একটা পাইলটিং করে নিতে হবে। যেমন আমরা একটু আগে আমি আপনাকে বললাম যে আমরা 3,500 গরু পালতে চাই। আমরা বাংলাদেশে অলরেডি 5,000 গরু পেলে বিক্রি করার অভিজ্ঞতা আমাদের আছে। 5,000 গরুর ডাটা আমাদের কাছে আছে, কোন গাড়ির গ্রোথ, কোন সাইজের গ্রোথ, কত দাঁতের গাড়ি, এই আমরা ডাটা ড্রিভেন ডিসিশন নিচ্ছি। কিন্তু তার মানে আবার এটা না যে আমি 3,500 গরু ওখানে একবারে কিনে ফেলবো, কারণ ওখানকার যে টিম আছে তাদেরকেও 3,500 গরু কীভাবে ম্যানেজ করতে হবে সেটা গ্রাজুয়ালি আস্তে আস্তে টিমকেও তৈরি করতে হবে। সো আমরা এই প্রসেসের মতো আছি। এখান থেকে অভিজ্ঞতা ছাড়া যাওয়া উচিত না। আমার ইনভেস্টমেন্টটা অভিজ্ঞতা ছাড়া যদি আমি কোনো ইনভেস্টমেন্ট করি, সেটা আফ্রিকা না বাংলাদেশেও যদি আমি করতে চাই, এটা 0 হবে। যদি 1 কোটি টাকা নিয়ে ধরুন বিদেশে আসে, হাতে 2 কোটি টাকা নিয়ে ইটালিতে ছিল 20 বছর, তার মনে হয়েছে যে আমি 2 কোটি টাকা দিয়ে একটা গরুর খামার করব, কারণ জাহিদ ভাই গরুর খামার করছে দেখে আমার খুব ভালো লাগছে, ওনার ভিডিও দেখে খুব ভালো লাগছে এবং আমার প্রতি সে অবসেসড, আমাকে খুব ভালোবাসে, আমার ভিডিও প্রতিদিন দেখে, এরকম হইতে পারে। কিন্তু রিয়েলিটি হচ্ছে উনি 2 কোটি টাকা দিয়ে যখন এখানে আসবে, উনি গরুর জন্য প্রথমে যেটা করবে 50 লাখ টাকা দিয়ে একটা গরুর 3 স্টার মানের হোটেল বানায় ফেলবে। গরুর 3 স্টার মানের হোটেল, যেখানে হচ্ছে ম্যাট বিছানো আছে, খুব সুন্দর স্টিল ফ্রেম, 50 লাখ খরচ করে ফেলছে। এবং 50 লাখ খরচ করার পরে 1.5 মাস থেকে 3 মাস পরে গিয়ে উনি দেখলো যে ওনার গরুর ইউরিনটা ওনার ভালো লাগতেছে না, অথবা গরুর গোবর থেকে ওনার অ্যালার্জি হচ্ছে, অথবা উনি হয়তো মানে ঠান্ডা পরিবেশে এসি রুমে বসে ভাবছিল যে গরু পালাটা খুব রোমান্টিক একটা বিষয়, কিন্তু উনি যখন খামারে কাজ করতে গেছে, গরু একটা ওনার পায়ের উপর পাড়া দিয়ে ফেলছে, আঙ্গুল একটা ভস্কায় দিছে, অথবা রাত 2টা বাজে একটা গরুর বাচ্চা হবে, ওনাকে গিয়ে কি নোংরা বের করতে হচ্ছে, গরু টেনে বের করতে হচ্ছে। যেমন আমাকে হয়েছে কি, আমি ভাত খাইতেছি বারান্দায় গ্রামের বাড়িতে, আমি দেখলাম যে একটা ছাগলের বাচ্চা হয়েছে। আমি ভাত আধা খাওয়া রেখে আমি গিয়ে বাচ্চাটাকে বের করছি, 15 মিনিট পরে হাত টাত ধুয়ে এসে আবার বাকি খাওয়া শেষ করছি। হ্যাঁ, সেই এক্সপিরিয়েন্স আপনার আছে। হ্যাঁ, এখন উনি হয়তো ভাবতেছে যে এটা অনেক রোমান্টিক, কিন্তু কাজ করতে গিয়ে রোমান্টিক লাগতেছে না, তখন ওনার ওই 50 লাখ টাকা সেটা উনি কী করবে? ওনার তো উচিত ছিল 40 থেকে 50 হাজার মধ্যে কোনো মতো একটা সাপ্লি দাঁড় করে আগে 2টা গরু পেলে দেখি 6টা মাস কেমন লাগে। কারণ হচ্ছে যে আমি যখন 50টা গরু পালবো বা 10টা 20টা গরু পালবো, আমার কর্মচারী থাকবে, ঈদের আগের দিন তাকে ছুটি দিয়ে দিতে হবে, আর ঈদের দিনে আমাকে ডিউটি দিতে হবে, আমি কোনো আত্মীয় স্বজনের বাসায় যাইতে পারবো না। এটা আমার ভালো লাগবে কিনা, আমি এটা মেনটেন করতে পারবো কিনা, অথবা আমার বউ আমার সাথে এটা নিয়ে অশান্তি করবে কিনা, তোমার গায়ে থেকে গরু গন্ধ আসে, আমার থেকে দূরে থাকো, পাশের রুমে চলে যাও। ফ্যাক্ট, একেবারে ফ্যাক্ট। তারপরে যদি উনি ওনার ওই 50 লাখ টাকা উনি তো অলরেডি ইনভেস্ট করে ফেলছে। সো ধারাবাহিকতাগুলো বোঝা এটা খুব ইম্পর্টেন্ট। তার মানে যেটা আপনি বলতে চাইলেন আসলে, বা যদি আমি ঠিক বুঝে থাকি, যে ব্যবসা করা বা নিজের কাজ দাঁড় করানো এটা আসলে কোনো রোমান্টিক বিষয় নয়। এটা মানে চাঁদ দেখে ফেললাম পাহাড়ের চূড়ায় গিয়ে, হাড় ভাঙা পরিশ্রম। হ্যাঁ, হাড় ভাঙা পরিশ্রম। মানে যেটা আমাদের বোধহয় বাংলাদেশের মানুষদের এক ধরনের স্বপ্ন আছে, কারণ আমি অনেকেই বলতে শুনি কিছু একটু টাকা হয়, আচ্ছা আমি এখন বিজনেস করবো। মানে ব্যাপারটা এত সোজা নয় আসলে, বা এত গড় কোনো বিষয় নয়। চাকরি করাটা অনেক সোজা, হয়তো সেটা অনেক সোজা। আমি ইন্টারভিউ দিলাম, পাস করলাম, আমি চাকরি পেলাম, ঠিক আছে, 2 বছর এক্সপিরিয়েন্স, আমার এই বিয়েটা পোষাচ্ছে না, আমি চলে গেলাম। 15,000 জায়গায় 20,000 টাকা আমি চলে গেলাম। ওই 20,000 টাকাও কিন্তু হলো আমার 2 বছরের এক্সপিরিয়েন্সের পর। 2 বছরের ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্সের পরে কিন্তু আমার 15 থেকে 20 হলো। ব্যাপারটা ক্যালকুলেশনের জায়গাটা এটাই। তো জাহিদ ভাই, আমরা আসলে শেষ করবো, কারণ আপনার সঙ্গে আমি বুঝছি যে একদিন এক সেটআপে হবে না আসলে, এবং আমি নিজেও চাই ব্যক্তিগতভাবে, আমার খুবই ড্রিমের জায়গা যেটা আমি
আফ্রিকার কোনো না কোনো দেশে আমি একদিন না একদিন যাব। চলে আসেন আমাদের ওখানে। হ্যাঁ, সেটা তো এখন একটা বড় স্কোপ তৈরি হয়ে গেল যে আপনি ওখানে আছেন এবং আপনার একটা বিশাল সেট আপ আছে ইয়াতে। ব্যাপারটা এই জায়গায় যে আপনি কষ্ট করে আফ্রিকায় গেছেন, একটা বড় সেট আপ তৈরি করেছেন, এর সুবিধা আমরা পরে নিচ্ছি বা নিতে চাইছি, আসলে এটাও কিন্তু একটা ব্যাপার। এটা বলার লোভ সামলাতে পারতেছি না, খুব ইম্পর্টেন্ট ব্যাপার। সেটা হচ্ছে ধরেন আমাদের 1.5 কোটি লোক বিদেশে আছে, এই 1.5 কোটি লোকের মধ্যে 2-3 লাখ বা 5 লাখ হচ্ছে হোয়াইট কলার জব করে, বাকি 1,45,000 লোক, এই লোকগুলো কারা? গ্রামের লোক। এবং এরা গিয়ে সৌদি আরবে কী করতেছে? টয়লেট ক্লিন করতেছে, ইটালিতে গিয়ে হচ্ছে রেস্টুরেন্টে কাজ করতেছে, ইউকেতেও তাই। কিন্তু এই লোকগুলোর আসলে বিশেষ যোগ্যতা আমাদের এই পুরো মধ্যে ম্যাক্সিমাম ধরেন এই 1,45,00,000 মধ্যে 80 লাখের একটা বিশেষ যোগ্যতা ছিল, যে যোগ্যতা আমরা ইউজ করতে পারি নাই। কি সেটা? আমরা কৃষিতে ওয়ার্ল্ডের সেরা। ওকে, আমাদের এই 80 লাখ কৃষক যারা জন্ম থেকে কৃষি দেখছে, চমৎকার। হ্যাঁ, যে হয়তো পৃথিবীর সবচেয়ে ভালো টমেটো উৎপাদন করতে পারে, যে হচ্ছে পৃথিবীর সবচেয়ে সেরা সবজি উৎপাদক হতে পারতো, সে হতে টয়লেট ক্লিন করতেছে। সো আমাদের গভর্নমেন্ট, পলিটিক্যাল গভর্নমেন্ট, টোটাল গভর্নমেন্ট, প্রবাসী কল্যাণ, আদার্স সবাই মিলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমরা কৃষক হিসেবেই তাদেরকে কোনো দেশে রিলোকেট করতে পারতেছি কিনা, G2G করতে পারতেছি কিনা। আমি মাঝে মাঝে শুনি, মাঝখানে আমরা 98-99 সালের দিকে দেখলাম যে মায়ানমারে আমাদের জমি পাওয়া যাচ্ছে, তারপরে মাঝখানে শুনলাম যে আফ্রিকাতে আছে এরকম। সো এগুলো কখনোই সাকসেসফুল শেষ পর্যন্ত হয়নি। কেন হয় না? কারণ হচ্ছে যে ওইখানে কোনো আমাদের লোকাল এক্সাম্পল ক্রিয়েট হয় নাই, যে সামওয়ান কেউ একজন ওখানে গেছে, ওখানে সে একটা গাইডলাইন তৈরি করছে, দেন গভর্নমেন্ট G2G করছে, এবং যে মানে 3টা পার্টি G2G প্লাস হচ্ছে ওখানকার যে সে একটা গাইডলাইন তৈরি করছে। যেমন আমার হাতে এখন একটা বিশাল জমি আছে, ওইখানে 8-10 হাজার লোক সেট করা সম্ভব। হ্যাঁ, এবং পশ্চিম আফ্রিকা অনেকগুলো দেশ আছে। সো এখানে আসলে আমাদের গভর্নমেন্টকে কাজ করতে হবে, গভর্নমেন্টের সাথে ওই দেশে গভর্নমেন্টের চুক্তি করতে হবে যে ঠিক আছে, তোমার দেশে হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা সবার জন্যে $2,500, কিন্তু যদি বাংলাদেশ থেকে কৃষক আসে, যে কৃষি ভিসা নিয়ে আলাদা ভিসা নিয়ে আসতেছে, তার হয়তো ইয়ারলি $400। হ্যাঁ, তাকে গভর্নমেন্ট থেকে আমি লিজ দিব জমি 49 বছরের জন্য। কেন লিজ দিব? কারণ হচ্ছে যে সে আমার অনাবাদি জমিটাকে 49 বছরে আবাদি করে দিয়ে রিটার্ন যাচ্ছে। প্লাস হচ্ছে আফ্রিকানরা এগ্রিকালচার জানে না, সবজি উৎপাদন ভালোভাবে জানে না, বাংলাদেশিরা সবজি উৎপাদন ভালো জানে, তারা আমাদের একটা জেনারেশন, 2টা জেনারেশনকে তৈরি করে দিয়ে যাবে। এটা তোমার প্রফিট, এটা তোমার প্রফিট। আর এই 49 বছরে এরা যে এখানে খাদ্য উৎপাদন করবে, সে খাদ্য আমাদের লোকালেও বিক্রি হবে, এটা এক্সপোর্টও হবে, ওই দেশের ফরেন রেমিটেন্সও আসবে। সো টোটালি উইন উইন উইন, মানে একজনের শুধু না। আমার এখান থেকে লোকজন ওখানে গিয়ে সে কাজের জায়গা পাবে। এক্স্যাক্টলি। সো আমার প্ল্যানটা এরকম যে হয়তোবা আমি সামনে আমরা যখন সাকসেসফুল, আমাকে অনেকেই নক করে, আমি এখনই ফেসবুকে ঢুকলে দেখা যায় হয়তো 50 জন নক করে আসে যে ভাই আমি উগান্ডা যেতে চাই, ভাই আমি এটা করতে চাই। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমি কি এখন সাকসেসফুল পরামর্শ দেওয়ার আগে নিজে সাকসেসফুল? নবীজির আমাদের যেটা হাদিসে আছেন যে নবীজির কাছে মহিলা এসে বলছে আমার ছেলে শুধু মিষ্টি খায়, নবীজি 1 মাস ওয়েট করে নিজে আগে অফ করছে, তারপরে পরামর্শ দিছে। হ্যাঁ, সো আমরা এখন পরামর্শ ওইভাবে দিতে চাচ্ছি না যে আমরাই গাইডলাইন দিচ্ছি, এটা না। আমরা আরও 2 বছর বা 3 বছর দেখতে চাই, আমরা নিজেরা আগে সাকসেসফুল হয়ে বুঝতে চাই যে আসলে হ্যাঁ দিস ইজ পসিবল, মনে হচ্ছে পসিবল, বাট বাকি আরও অনেকগুলো জায়গায় ক্লিয়ার করার ব্যাপার আছে, পেপার ওয়ার্কস থেকে শুরু করে ওয়ান স্টপ সলিউশন বানানোর ব্যাপার আছে। সো এগুলো করে তারপর হয়তো আমরা এটা নিয়ে কাজ করতে পারি। আমরা হয়তো মানে সরকারের সাথে কাজ করে উৎসাহী, বাট সরকারকে গিয়ে বলার সময় আমি তো এইটুকু হাতে থাকতে হবে যে আই হ্যাভ সামথিং, এবং আমার আসলে সাকসেস স্টোরিটা এটা। হ্যাঁ, সো লেটস ইমপ্লিমেন্ট। হ্যাঁ, ওই সময়টা আসলে দেখা যাবে তখন হয়তো আপনাদের হেল্প লাগবে, মিডিয়ার হেল্প লাগবে আমার, যাতে গভর্নমেন্ট পর্যন্ত এটা পৌঁছানো যায়। আমার তো আসলে মামা চাচা খালু এরকম কেউ নাই। সো এটা চারদিক থেকেই আমরা যদি মানে এটা আমাদের দেশের জন্যই ভালো, ডেফিনেটলি। দেশের স্বার্থে যেটা আমরা শুরু করছি, দেশের স্বার্থে আমরা এক হতে পারি না, কিছু লোকজন না হোক না, খারাপ লোকের সিন্ডিকেট আছে, ভালো লোকের সিন্ডিকেট তৈরি হোক। মানুষ পলিটিক্যাল প্রাণী, মানুষ যেমন ওশো যেমন একটা কথা বলছে, হিউম্যান বিইং ইজ এ সেক্সুয়াল বিইং, হিউম্যান বিইং ইজ এ পলিটিক্যাল বিইং। এইটা অস্বীকার করার তো কোনো দরকার নাই আসলে। একটা মুভি দেখছিলাম, এনিমি অ্যাট দ্য লাইন, সম্ভবত প্যাঞ্জাব ডিভিশন, এনিমি অ্যাট দ্য লাইন, ওইটার একটা কথা আমার কাছে খুব ভালো লাগছে যে ভলগোগ্রাদ নদীর অপোজিটে চলে আসছে, প্যাঞ্জাব ডিভিশন চলে আসছে, এই পাশে যে জেনারেল, সে তাকে ওই স্টালিনের পাঠানো যে পলিটিক্যাল অফিসার, সে বলতেছে তুমি কি
তুমি আটকাতে পারতেছো না কেন? কারণ হচ্ছে যে জেনারেল বলতেছে যে আমার তো সৈন্যদেরকে দেওয়ার মতো রাইফেল নাই, আমার কাছে টেকনোলজি, আমার বিমান নাই, কোনো সাপোর্ট নাই। তো ওর সামনে পিস্তল দেখে বলছে যে তুমি নাই, তাহলে তুমি কী করবে ডিসিশন নাও। কিন্তু আমি না, এই কথাটা শুনতে চাই না। ও বের হয়ে চলে আসে, ভেতরে সুইসাইড করে। এখন বাইরে 3 লাইন 3 সারিতে দাঁড়ায় আছে পলিটিক্যাল অফিসাররা, মানে জার না সরি বলশেভিক পার্টির পলিটিক্যাল অফিসার দাঁড়ায় আছে। এখন সে বাইরে এসে বলে যে এই সিটির নাম হচ্ছে স্ট্যালিনগ্রাদ। এখানে যদি আমরা হারি তাহলে রুশের আত্মসম্মান বলে কিছু থাকে না। কি করলে ভালো হবে, একটা উপায় বলো। কে আছে? পেছন থেকে দ্বিতীয় সারি থেকে একজন অফিসার বলে যে গিভ দেম হোপ। কেন? আমাদের কিছু নেই, তাহলে হোপ দাও। আমাদের কাছে রাইফেল নাই, যার কাছে রাইফেল আছে তার কাছে গুলি নাই, যার কাছে গুলি আছে তার কাছে রাইফেল নাই, কিন্তু তাদেরকে হোপ দাও। তার সামনে এসে কীভাবে এটা দেওয়া সম্ভব? একটা এক্সাম্পল আছে, একজনকে আমরা হিরো বানাবো, তাকে দেখে আরও হিরোরা, যারা সুপ্ত হিরো, তারা বের হয়ে আসবে, এরপর আমরা ফাইট করব। তোমার কাছে এরকম আছে কি না? হ্যাঁ, একজন স্নাইপার আছে যে এক শটে, মানে এক জায়গা থেকে পরপর 7টা শটে 7জনকে অফিসারকে মারছে। পরে স্নাইপার ডিভিশন পরবর্তী 1 বছরে তামা করে দিচ্ছে ভলগোগ্রাদ। সো এটা তো সত্য ঘটনা। গ্রেট মুভি। ওই জায়গাটা আমার ইন্সপায়ার করছে, গিভ দেম হোপ। আমি যখন প্রথম গ্রামে গেলাম, আমি আমার চাচাতো ভাইকে বললাম যে 30 বছর 40 বছর তার ফুল লাইফ সে এগ্রিকালচারই করছে। তাকে বললাম যে তরমুজ না করে আপনি রক মেলন করেন, 350 টাকা কেজি বেচতে পারবেন। 2 দিন ধরে আসছে, কোনো দিন কৃষিকাজ করলো না, আমার জ্ঞান দিতে আসছে। আমি কি কম বুঝি? তো আমি দেখলাম আমার এগ্রিকালচার কৃষকদেরকে আমি যদি কোনো পরামর্শ দেই, শুনবে না। কিন্তু আমি যদি তখন করে দেখাই যে আমি 300 টাকা কেজি বেচতেছি, আমি করছি, তখন সে এসে আমার কাছে বলবে জাহিদ কেমনে করে। গিভ দেম হোপ, মেক অ্যান এক্সাম্পল। সো আমরা আফ্রিকাতে এক্সাম্পল হতে চাচ্ছি, যে সাকসেসফুল এক্সাম্পল। এবং আমাকে দেখার পরে বা আমাদের এই প্রজেক্টটা দেখার পরে যেন বাংলাদেশ থেকে প্রচুর মানুষ ওখানে যায়, যখন তারা যেতে চাইবে তখন যেন আমি তাকে ওয়ান স্টপ সলিউশনও দিতে পারি। রাইট। জাহিদ ভাই, আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি আপনার ব্যস্ত সময় থেকে আমাদের সময় দিয়েছেন। ডেফিনেটলি আমাদের বোধহয় ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে, কিংবা ব্যবসা বাণিজ্য শুধু নিজের কাজ দাঁড় করানোর ক্ষেত্রে, জাহিদ ভাই যেটা বললেন যে সেটা আসলে বোধহয় যে আমরা যেভাবে বলি যে গুরুবাক্য কিংবা আপ্তবাক্য, হাড় ভাঙা পরিশ্রমের বিকল্প নাই। এত রোমান্টিক হলে আসলে কোনো কিছুই হয় না। রোমান্টিক হলে প্রেমটাও হয় না ঠিক মতো আসলে। এটা হচ্ছে খুব মানে ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। প্রেম রোমান্টিক বিষয়, কিন্তু রোমান্টিক হয়ে গেলে প্রেমটা হয় না ঠিক মতো। সো হাড় ভাঙা পরিশ্রম করতে হবে আসলে, এটা জাহিদ ভাই নিজে উদাহরণ এখানে বসে আছেন, সেই জন্যই হয়তো আমরা বলতে পারতেছি আপনাদের এইখানে। জাহিদ ভাই, আপনার জন্য শুভকামনা আমাদের পক্ষ থেকে, আজকের পত্রিকার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা। এবং অবশ্যই আপনার যে কোনো ধরনের নিউজ পার্সোনালি আমি সেটা আসলে ক্যারি করতে চাই, মানে ইফ দেয়ার ইজ এনি হোপ। ইনশাআল্লাহ আসেন। আপনাদের সবাইকে শুভকামনা, সবার জন্য ধন্যবাদ। সবার আর যেটা বিষয় সেটা হচ্ছে যে আমরা যেটা বলি সবসময়, জাহিদ ভাইয়ের যে জিনিসটা আমরা আলোচনা করিই নেই আসলে, সেটা হচ্ছে জাহিদ ভাই খুব ভালো একজন ট্রাভেলার। বুঝতেই পারছেন, জাহিদ ভাই পৃথিবীর বিভিন্ন দেশে গেছেন, এখন তো উগান্ডায় আছেন। আর উগান্ডাকে কেন্দ্র করে হয়তো উগান্ডা মানে আফ্রিকার অনেক দেশ, আফ্রিকা তো একটা বিশাল মহাদেশ, আফ্রিকার অনেক দেশ তিনি ঘোরেন। তার একটা সাইট আছে পডকাস্ট, উনি খুব ভালো পডকাস্ট করেন, সেটা আপনারা দেখতে পারেন। যে দেখলে বরং এক্সপিরিয়েন্স হবে আপনাদের। আমরা যেটা বলি আমাদের পক্ষ থেকে যে বছরে একবার হলেও আপনি ঘুরে আসুন। মানে একেবারে আপনাকে উগান্ডায় যেতে হবে, আফ্রিকায় যেতে হবে, আপনাকে পাশের ভারত যেতে হবে, নট নেসেসারি। আপনি আপনার জেলাটাকে যান, জেলাটাকে দেখেন, আপনার পাশের গ্রামটাকে দেখেন। আমরা এইভাবেই বলি আসলে সবসময়। তো বছরে কোনো না কোনো সময়ে একবার হলেও আপনারা ভ্রমণে যান, ভ্রমণটা করে আসেন। সেটা আসলে আপনাকে শারীরিকভাবে মানসিকভাবে সুস্থ রাখবে। এবং অ্যাগেইন জাহিদ ভাই, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা আপনার কাজের জন্য। আপনার ভবিষ্যৎ অনেক ভালো হোক। যারা আফ্রিকা নিয়ে জানতে চান, আমরা গত 3 বছর ধরে একটা ওয়েবসাইট নিয়ে কাজ করতেছি, যেখানে আফ্রিকার 54টা দেশের কোথায় কোন ইনভেস্টমেন্টের সুযোগ আছে এটা নিয়ে আমরা রিসার্চ বেস আর্টিকেল পাবলিশ করি, প্রতিদিন 2-3টা করে, 4000 ওয়ার্ডের। সো যার এটা ফিউচারের জন্য, তো আমি বললাম যে 3 বছর পরে আমরা মানে আমরা যেন বলতে পারি, রিসার্চ বেস তথ্য দিয়ে বলতে পারি যে কেউ একজন এসে ইনভেস্টর এসে বললো যে আমার কাছে $2 মিলিয়ন আছে, আমি কী করবো। সো আমরা সাজেশনটা দিতে পারি। ওই জন্য একটা ওয়েবসাইট তৈরি করছি আমরা, আমাদের একটা কন্টেন্ট টিম কাজ করতেছে এখানে 17 জনের।
ডোমেন নামটা theafricandreams.com আছে, আর theafricandreams.com। এখানে গেলে আমাদের আফ্রিকার বিভিন্ন দেশে কোন বিজনেসটা কীরকম আছে এটার আমরা কন্টেন্ট রেডি করতেছি। মানে এখন হয়তো আসলে খুঁজলে অনেক অনেক ধরনের পাওয়া যায়, মানে তথ্য পাওয়া যায়, একটু খুঁজে নিতে হবে। আর একেবারে ফিজিক্যালি পরামর্শ দেওয়ার জন্য তো জাহিদ ভাইয়ের মতন দক্ষ অভিজ্ঞ মানুষের তো থাকলেনি আসলে। সেই হোপগুলো থাকলো, ওই যে মানে শেষ পর্যন্ত আসলে যে সেই হোপগুলো থাকলো সবার জন্য, সেই হোপগুলো আসলে সবাইকে একটু খুঁজে নিয়ে আসলে পিক করতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।